স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। টানা হরতাল অবরোধ থাকলেও গত মাসের চেয়ে প্রায় 90% পণ্য পরিবহন বেড়েছে। এতে ক্ষতির পরিমাণ অনেকটা কমে এসেছে বলছেন ব্যবসায়ীরা। তবে গত কয়েক মাসের ক্ষতি পুষিয়ে নিতে আসছে বাজেটে কর সুবিধা চান ব্যবসায়ীরা। আজ আমাদের আলোচনার বিষয় হরতাল অবরোধ ব্যবসায়ীরা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এফবিসিসির পরিচালক তোসাদ্দেক হোসেন খান এবং বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। টানা অবরোধ আর হরতালে গত মাসে 1 লাখ কোটি টাকারও বেশি ক্ষতির পরিসংখ্যান দিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলছেন তারা। সড়ক পরিবহন সমিতির হিসেবে সড়ক মহাসড়কে বেড়েছে যাত্রী ও পণ্য পরিবহন। দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলগুলোতেও ফিরে আসছে স্বাভাবিক পরিবেশ। অবরোধ হরতাল জনগণ আর সহ্য করছে না, জনগণ আর প্রতিবাদ শুরু করছে বলেই আজকে আমাদের পরিবহন বলতে গেলে প্রায় 90% চালু হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও গত 2 মাসে রাজনৈতিক সহিংসতার ক্ষতি পোষানো সম্ভব নয় বলছেন ব্যবসায়ীরা। তাই আসছে বাজেটে বিভিন্ন খাতে কর সুবিধা চান তারা। ক্ষতি যেটা হয়ে যায় সেটা পোষাতে বেশ টাইম লাগে। 2 মাসের ক্ষতি পোষাতে লাগবে 1 বছর। কর রেয়াতের কথা আমাদের বাজেটের মাধ্যমে বাজেটের আরো 4টে মিটিং হবে এবং পুরো এপ্রিল মে মাস রয়ে গেছে। এর ভিতরে আমরা অবস্থা দেখেই আমরা সরকারের কাছে বলবো যে আমাদের কি দিলে বাঁচতে পারি। এদিকে চলমান সংকট নিরসনে শুক্রবারের সংবাদ সম্মেলনে 20 দলীয় জোট নেত্রীর বক্তব্যে কোনো দিক নির্দেশনা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। যে কথা ওনার কাছে আশা করছিলাম সে কোনো কথাই ব্যবসায়ীরা ওনার কাছ থেকে পায়নি এবং উনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছেন। সুতরাং এই কথাগুলো বলার কোনো দরকার ছিল বলে মনে হয় না। ওমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব তোসাদ্দেক হোসেন খান এবং জনাব রুস্তম আলী খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি। জনাব তোসাদ্দেক হোসেন খান, আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমেই, আমরা প্রতিবেদন দেখলাম যেখানে ব্যবসায়ীরা বলছেন যে আসছে বাজেটে এক বিশেষ কর সুবিধা চাচ্ছেন, কারণ এই গত 2 মাসে বাংলাদেশে যে রাজনৈতিক অসন্তোষ এবং গোলযোগের কারণে যে ক্ষতি হচ্ছে, ব্যবসার যে ক্ষতি হচ্ছে, সেটা আসলে অনেকটাই অপূরণীয়। তো এই অবস্থায় কি ধরনের সুবিধা চান আপনারা এবং সেটা আসলে কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? আসলে ধন্যবাদ আপনাকে। যেটা বলতে চাচ্ছি যে কর সুবিধা ব্যবসায়ীরা চেয়েছে, ঠিক আছে। এটা কালকে পর্যন্ত আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমাদের একটা আইডিয়া যে 1,25,000 কোটি টাকার মতো আমাদের ক্ষয়ক্ষতি, যেটা প্রায় আমাদের বাজেটের প্রায় অর্ধেক বলতে পারি। এই ক্ষয়ক্ষতির হিসাবটা কে করলো? এটা আসলে এটা এফবিসিসিআই করে একটা রিসার্চ সেল আছে, ওরা মোটামুটি একদম অ্যাকুরেট তো বলা যাবে না, এটা মোটামুটি। তো এটা তো প্রায় আপনার বাজেটের প্রায় অর্ধেক, নাম্বার 1। নাম্বার 2, কর সুবিধা চেয়েছি। ব্যাংকের সুদের ব্যাপারে আমরা কিছু রিল্যাক্স মোডে যাতে আমাদের থাকে, সিঙ্গেল ডিজিটে যদি এই কয়টা দিনের জন্য একটু সুদের ব্যাপারটা একটু কনসিডার করা হয়। প্লাস কর সুবিধা চেয়েছি, কিন্তু দিস ইজ নট দ্য সলিউশন আমার মনে হয়। কারণ আপনি কর সুবিধা আজকে প্রায় 2 মাস হয়ে গেল, আপনি দেখেন তো কর সুবিধা আমাদের দিলই গভর্নমেন্ট। তো এই জিনিসটা যদি আরো লেন্দি করে, গভর্নমেন্টেরও তো সরকার চালাতে হবে। এখন রাজনৈতিক সমস্যা, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কর সুবিধা আমরা তো চাবই, আমরা ব্যবসায়ীরা, কিন্তু আমরা ক্ষতি এটার মানে পোষাতে পারবো কিনা আমরা এটা জানি না। এখন আল্লাহর উপরে ভরসা ছাড়া আমরা তো কোনো কিছু দেখছি না, এটার কোনো সমাধান আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা জনাব খান, ধন্যবাদ। আমি আপনাদের ফিরে আসবো। জনাব রুস্তম আলী খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে ব্যবসায়ীরা ক্ষতিপূরণ চাচ্ছেন, কিন্তু যে ব্যবসাটা প্রথমেই এই ধরনের হরতাল এবং রাজনৈতিক গোলযোগের প্রথম শিকার হয় সেটা হচ্ছে পরিবহন খাত। আমরা দেখি যখনই বাংলাদেশে কোনো রাজনৈতিক প্রোগ্রাম থাকে, হরতাল অবরোধ না থাকলেও কোনো একটা অসন্তোষ দেখা দিলেই প্রথমেই রাস্তায় মানুষ গাড়ি ভাঙচুর করে এবং ক্ষতিগ্রস্ত হয় সেই গাড়ির যারা মালিক, যারা শ্রমিক, তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় এই যে ক্ষতিটা আপনাদের হয়েছে, অপূরণীয় ক্ষতি, এবং এই গত 2 মাসের যে রাজনৈতিক সহিংসতা, হানাহানিতে যে ক্ষতি হচ্ছে, সবচেয়ে বেশি হয়েছে আপনাদের। কি ধরনের ক্ষতিপূরণের কথা আপনাদের মনে হয় যেটা এখন দিলে আপনারা ব্যবসা করতে পারবেন? আপনারা জানেন যে গত 13 সালে যখন এই আন্দোলন সংগ্রাম হলো, 2013 সালের এই সময় হয়েছিল, সেই সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হয়েছিলাম। এবং সেই সময় আমাদের 55 জন শুধু শ্রমিকই আন্দোলনে নিহত হয়েছিল এবং আমাদের বহুত গাড়ি জ্বালানো হয়েছে এবং ভাঙচুর হয়েছে অনেক। সেই ক্ষতি অনেকের পক্ষেই কাটাই ওঠা সম্ভব হয়নি। এবার আবার নতুন করে আবার শুরু হলো। এই গত 2.5 মাস পর্যন্ত একাধারে জ্বালাও পোড়াও হয়েছে, তা সবই আপনারা জানেন, দেখেছেন, দেশবাসী দেখেছেন।
একমাত্র এইবারে টার্গেট শুধু পরিবহন। আমরা বুঝি যে আমরা যা দেখি তাতে বোঝা যাচ্ছে এইবারে আন্দোলনের টার্গেটই হচ্ছে পরিবহন খাত। আচ্ছা, এবং এই পরিবহন খাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাস, ট্রাক, কাভার ভ্যান। আমাদের কিভাবে আপনি এসে এই যে গাড়ি পোড়ানো জ্বালানো হয়েছে কিভাবে এবং তারপরে মালামাল আমাদের ব্যবসা এই আতঙ্কের মধ্যে তো আর ব্যবসা হয় না। যে পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের গাড়ি চালু রেখেছি, এটা অত্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে মালিক এবং শ্রমিকরা তারা এই বছরে একদিনের জন্য কিন্তু আমাদের আমদানি রপ্তানি কাজ বন্ধ হয় নাই। এবারে আমরা এটা জোর গলায় বলতে পারি, আমরা এই কাজটি দায়িত্ব আমরা পালন করেছি, আমাদের মালিক শ্রমিকরা পালন করেছে, পরিবহন ব্যবসায়ীরা পালন করেছে বলেই আজকে কিন্তু আমাদের কিভাবে ক্ষতিপূরণ চাচ্ছেন সেটা বলুন। ক্ষতিপূরণটা চাচ্ছি এটার জন্য আমাদের এই যে আমাদের ব্যাংকের অনেকের গাড়ির মধ্যে ব্যাংকের ঋণ আছে, অনেকে ব্যাংক লোন নিয়ে গাড়ি কিনেছে। 6 মাসে আমার দাবি করছি যে 6 মাসের জন্য এই ব্যাংকের যে ইন্টারেস্টটা এটা হেল্ড আপ রাখার জন্য এবং যাতে ইন্টারেস্ট না দিতে হয় সেই ব্যবস্থা করার জন্য এবং যাদের কিস্তিটা রিশিডিউল করার জন্য। হ্যাঁ, রিশিডিউল করে এটার একটা সময় বর্ধিত করার জন্য আমরা আবেদন জানাচ্ছি, যাতে করে আমরা এই পরবর্তী আস্তে আস্তে এই টাকাটা দিতে পারি। এই দাবিটা আসলে কার কাছে করেছেন বা প্রাতিষ্ঠানিকভাবে কারো কাছে আপনারা এটা আমরা করেছি আমাদের বিভিন্ন জায়গায় যে বিসিসিআই পরিচালক আছেন, প্রেসিডেন্টের কাছেও আমরা আবেদন করছি যে পরিবহন শিল্পের যে খরচ মানে ক্ষতি, এটা তো আপনারা দেখেছেন, এই ক্ষতি পোষাইয়া নেওয়ার জন্য আপনারা এটার করবেন এবং সেই সরকারের কাছে দাবি জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমি জনাব তোসাদ্দেক উনি বলছিলেন যে এফবিসিসি এর মাধ্যমে এই দাবিগুলোর কথা বলছেন, ব্যাংক ঋণের কথা বলছেন, যাতে সুদের হার কমানো না, উনি বলছেন সুদটা যেন এই মুহূর্তে না নেওয়া হয়। এবং এই বিষয়টা আমি জানতে চাচ্ছি যে যারা ব্যবসায়ী তারা লোন নিয়েছেন বিভিন্ন ব্যাংকের কাছে এবং অধিকাংশ হচ্ছে প্রাইভেট ব্যাংক, সেইখানে আসলে সরকার কি করতে পারে? এখানে কিছু করার আছে? সরকারের তো অবশ্যই করার আছে, কারণ আপনার সরকার যদি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নির্দেশ দেয়, শুধু নির্দেশ দিলে তো হবে না, ব্যবসা করতে হবে সেই ব্যাংকেই ব্যবসা করতে হবে, তার ব্যবসা সেই ব্যাংকে টিকিয়ে রাখতে হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট কিন্তু স্টেক হোল্ডার আমরা যারা আছি, আমরা যদি না টিকি তাহলে তো ব্যাংক টিকবে না। এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি এখন এটা অন্য আরেকটা ব্যাপারে চলে যেতে হয়। আপনি দেখেন বাংলাদেশের স্প্রেড কিন্তু অন্য কোনো দেশের চেয়ে বেশি, যে স্প্রেডের যে হারটা, যে ইয়েটা আপনি আমানত এবং লেন্ডিং, সেটাই, এটা ডিফারেন্সটা অনেক। তো আমার মনে হয় না যে 6 মাসের জন্য ভাই যেটা বলেছেন এটা যদি করে খুব একটা, হ্যাঁ ব্যাংকের তো সবারই, আমাদেরও ক্ষতি হয়েছে, ব্যাংকেরও কিছু ক্ষতি হবে, এই ক্ষতিটা একটু মেনে নিতেই হবে। তবে সার্বিক বিবেচনায় আমার মনে হয় ব্যবসায়ীদের স্বার্থে এই সুদটা এই 6 মান্থসের জন্য বা এরকম 1 ইয়ারের জন্য একটু ফ্রিজ করে রাখলে আমার মনে হয় ব্যবসায়ীরা উপকৃত হতো। জনাব রুস্তম আলী খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই সময়ে পরিবহন খাতের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, আরেকটা সাইড আছে আমি বলবো যে আমাদের যে গাড়ির ট্যাক্স, আচ্ছা 4-5 প্রকার ট্যাক্স আছে, বিআরটি এর মাধ্যমে সেটা নির্ধারণ করা হয় এবং কালেকশন করা হয়। এই ট্যাক্সগুলো আপনারা জানেন, এই ট্যাক্স কিন্তু আমরা অ্যাডভান্স দিয়ে গাড়ি চালাই। আমরা আগামী বছর গাড়ি চালাবো, এর আগের বছরে আমরা ট্যাক্স দিই অ্যাডভান্স। আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা সবাই বলছেন যে ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অনেক সময় সরকারের কাছে আপনারা সাহায্য চাচ্ছেন বিভিন্ন সময়, কিন্তু প্রত্যেকটা গাড়ির জন্য তো নিশ্চয়ই আপনার ইন্স্যুরেন্স করা আছে, সেইখানে আপনি কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না? ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কিছু গাড়িতে আছে যেগুলো নতুন গাড়ি, সেটা 1-2 বছর থাকে ইন্স্যুরেন্স, এরপরে আর ইন্স্যুরেন্স ওই ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কেউ মেনটেন অনেকেই করে না। আর অন্য যে জেনারেল ইন্স্যুরেন্স যেটা আছে সেটা এই যে ভাইলেন্স যেটা হচ্ছে, ক্ষতি জ্বালাও পোড়া হচ্ছে, এটা ফায়ার থাকে না, কভার করা থাকে না, তাই কি বেশিরভাগ ক্ষেত্রেই তাই। আচ্ছা, এই জাতীয় অগ্নিসংযোগ সেটা কভার করে, এইরকমই পাওয়া যায় না। কিছু গাড়ি আছে ফার্স্ট পার্টি করা আছে, তারা এটা কভার করতে পারে। জনাব রুস্তম আলী খান, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতি যাওয়ার, ফিরে আসে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমাদের সাথে আপনারা অপেক্ষা করুন। আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার, শীঘ্রই সাথে থাকবেন। স্বাগত আরেকবার খতনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি হরতাল অবরোধ ব্যবসায়ীদের নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন এফবিসিসি পরিচালক তোসাদ্দেক হোসেন খান এবং বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান। জনাব রুস্তম আলী খান এবং জনাব তোসাদ্দেক হোসেন খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব তোসাদ্দেক হোসেন খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, জনাব রুস্তম আলী বলছিলেন যে
ইন্স্যুরেন্সের কথা, যে সব ইন্স্যুরেন্সের সবকিছু ইন্স্যুরেন্স এই যে হরতাল অবরোধে যে রাজনৈতিকগুলো যে চলছে এর ক্ষতিপূরণ হিসেবে কাভার করেন না, এর কারণটা কি? এটা আমরাও জানি যে আমাদের অধিকাংশ কলকারখানা বা যন্ত্রপাতি বা পরিবহনের ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা বেশি থাকে, কিন্তু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সেই অর্থে আসলে নাই। এটা কারণটা কি? এটা ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাপারটা হচ্ছে, বাস্তবতাটা হচ্ছে যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এত বেশি, কিস্তির ইনস্টলমেন্টটা এত বেশি, 30-35 হাজার টাকা। ক্ষতিপূরণটাও বেশি, রাইট রাইট। আর আপনি যদি থার্ড পার্টি করেন দেখা যাবে 500-1000 টাকা। তো প্রবলেমটা হচ্ছে, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মতো গরিব দেশে তো হয় কি ম্যাক্সিমাম লোকেরা ওই থার্ড পার্টি ইন্স্যুর প্রথম 2-1 বছর হয়তো ফার্স্ট পার্টি করে, তারপরে থার্ড পার্টি ইন্স্যুরেন্সই করে। হ্যাঁ, কিন্তু গরিব দেশ হলে এটাও সত্য কথা, আমাদের সবসময় একটা ঝুঁকিপ্রবণ দেশ, ঝুঁকিপ্রবণ। যে কোনো সমস্যা আমরা প্রায় আমাদের একটু সচেতনতা অভাব আছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার আমার মনে হয় এই ফায়ারটা তো অবশ্যই থাকা উচিত। আর আমরা এফবিসিসিআই থেকে আমরা তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলির সাথে একটু বার্গেন করতে পারি। তো আমার মনে হয় ওনারা যদি আমাদের কাছে আসেন, ওনারা যদি বলেন, অবশ্যই আমরা এই দিকটা দেখবো, আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বসবো। তবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকেও এখন আমি বলতে চাচ্ছি, যেহেতু বাংলাদেশের অধিকাংশ ফায়ার বা এগুলি কাভার করা নাই, কিন্তু আপনাদেরও তো একটা দায়বদ্ধতার জায়গা আছে। এখন দেশের মানে এরকম পরিবহন সেক্টরটা ধ্বংস হয়ে যাবে, আপনারা দেখবেন, আপনারা শুধু মানে রুলসের মধ্যেই থাকবেন, তো রুলসের কিছু বাইরে যেও একটা দায়বদ্ধতার ব্যাপার আছে। আমার মনে হয় এই সেক্টরটাকে একটু দেখা উচিত, কারণ পরিবহন সেক্টরটা সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে এটা ঘুরে দাঁড়ানোই এখন কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। ধন্যবাদ জনাব খান। জনাব রুস্তম আলী, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যে পরিবহন ব্যবসার কথা বলছি, যেটা যখন একটি গাড়ি হামলার মুখে পড়ে তখন গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির ক্ষতিপূরণ হয়তো আপনি পাচ্ছেন কোনো না কোনোভাবে, কিন্তু যে গাড়িটা যে পণ্য পরিবহন করছিল সেই পণ্যের ক্ষতিপূরণের ব্যাপারে কোনো নির্দেশনা না, আছে? এর জন্য এর নির্দেশনা এই জাতীয় কোনো ইন্স্যুরেন্স করেন? আমরা যেটুকু জানি যে এইবারে যখন হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাথে আমাদের মন্ত্রী কয়েকজন আমাদের পক্ষে আলাপ আলোচনা করছে, আমাদের সাথে আলোচনা হয়েছে। তিনি এই গাড়ি পোড়া গেলে যদি কোনো কারো ইন্স্যুরেন্সের না কভার করে না থাকে তাহলে সেটা উনি দিবেন এবং দিচ্ছেন। আচ্ছা, কিন্তু এই পণ্য পরিবহনের ব্যাপারে উপরে তো কোনো নাই, দেওয়ার কোনো যে ব্যক্তি তার পণ্য পরিবহন করছে তার একেবারে ক্ষতি, তার ইন্স্যুরেন্স না থাকলে সেও এটা পাচ্ছে না বলে আমরা জানি যে এই পণ্যের উপরে যে ইন্স্যুরেন্স সেইটাও খুব একটা বাংলাদেশের জনপ্রিয়তা পায়নি, সাধারণ মানুষের আগ্রহী না। কারণটা কি? হ্যাঁ, আসলে যে এরকম এত মানে হরতালটা এরকম প্রলং করবে আসলে এটা কেউ ভাবে নাই। না, এই হরতাল না হোক, আমরা তো হরতাল বাংলাদেশে আসলে ওই যে আমি বললাম অ্যাওয়ারনেসের কিছু অভাব আছে বাংলাদেশে। এক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিগুলিরও কিছু আছে, তাদের অ্যাওয়ারনেস কি ধরনের ভূমিকা রাখতে পারে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে? এফবিসিসিআই তো আসলে দেখেন, এফবিসিসিআই অ্যাপেক্স বডি, এফবিসিসিআই বাংলাদেশে 4 কোটি লোকের প্রতিনিধিত্ব করে, প্রতিটা সেক্টরকে আমাদের দেখতে হয়। আচ্ছা, নাম্বার 1 আমাদের কাছে আসলে বলতে হবে, আমাদের কাছে বলতে হবে যে আমার এই প্রবলেমটা, আমরা অবশ্যই সেটা সলভ করার ট্রাই করব। আর এফবিসিসিআই লাস্ট বোর্ড মিটিংয়ে আমরা যেটা আলাপ করেছি, আমরা আপনাকে একটু বলে দিই এফবিসিসিআই সম্বন্ধে, যে আমরা এই সুদের ব্যাপারটা আলাপ করেছি, এই সুদটা যেভাবে করা হয় যাতে ফ্রিজ করা হয়, এই সুদটার ব্যাপারে, এই করের ব্যাপার যেটা ট্যাক্স যেটা আসে এটা যেন বৃদ্ধি না করা হয় বা আরো কিছু সুযোগ সুবিধা দেয়, আমরা এই ব্যাপারে ডিটেলস, মানে মোট কথা ব্যবসায়ীদের স্বার্থ সম্বলিত প্রতিটা ব্যাপারে আলাপ হয়েছে আমাদের। আমরা চেষ্টা করছি, তো দেখা যাক। আর মাননীয় প্রধানমন্ত্রী তো একটা ব্যাপার এখানে বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী তো ওই কিছু ক্ষতিপূরণ দিচ্ছেনই, দেখা গেছে ওই কাভার্ড ভ্যান বা ট্রাক মালিকদের কিছু ক্ষতিপূরণ দিচ্ছেন। তো ওইটা একটা আশার দিক। ওটা তো আমরা আলোচনা করেছি, আমরা আসলে বলতে চাচ্ছিলাম যে পণ্য পরিবহনের কথা বলছিলাম, সেইখানে আসলে এখনো ইন্স্যুরেন্স এই জায়গাটা আসলে জনপ্রিয়তা হয়নি, বা এটা দুই পক্ষেরই ব্যর্থতা হতে পারে, যারা ব্যবসা করছেন তাদের ব্যর্থতা হতে পারে, যারা ইন্স্যুরেন্সের ব্যবসার সাথে তাদের আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। জনাব রুস্তম আলী খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে বিআরটিএ আপনাদের কাছে ট্যাক্স যে আছে সেই ট্যাক্সের কথা বলছেন, ট্যাক্সের পরিমাণ কমাতে পারে প্রতি বছর, যেমন বাজেটে বৃদ্ধি করে এবং বাজেটের পরেও বিভিন্ন সময় বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আবার ট্যাক্স বৃদ্ধি করে। এখন আমরা এইবারে বলতে চাই, মাননীয় অর্থমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যেন এইবারে বিআরটি এর মাধ্যমে আমাদের এই ট্যাক্স বৃদ্ধি না করা হয়, কারণ এর আগে কয়েক দফায় ট্যাক্স বৃদ্ধি করি আমরা একটা জায়গায়, আমরা যারা ব্যবসা করি তারা সবসময় বলি আমার যেন ট্যাক্সটা কম হয়, কিন্তু সরকারকেও তো চালাতে হবে, দেশ চালাতে হবে, দেশ চালাতে টাকা লাগবে, সেই টাকা তারা কোথায় পাবে? সবাইকে তো একটা ট্যাক্স দিতে হবে। কেন এই ট্যাক্স কমানোর এইখানে বলতে গেলে আমাদেরকে অন্য দিকে কথা বলতে হয়। আমরা ট্যাক্স দেই, টোল দেই, এই যে ঢাকা
চিটাং রোডে মেঘনা ব্রিজে আমাদের টোল দেই, টোল কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, সেইখান থেকে টাকা লোপাট হয়ে গেছে, পত্রপত্রিকা আসছে, মামলা হয়েছে, আপনারা জানেন। টাকাটা আমাদের দেওয়া, আমরা ট্যাক্সের টাকা পোস্ট অফিসে জমা দিয়েছি, পোস্ট অফিসের থেকে টাকা উধাও হয়ে গেছে। এইটা অন্য আলোচনা। ট্যাক্স পেয়ার্স মানে যে না, আমরা ট্যাক্স দেব, সেটা ঠিক আর আছে। ট্যাক্স যদি তারা যারা ট্যাক্সটা গ্রহণ করবেন এবং এই টাকাটা রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে দেশের উন্নয়নে খরচ করবেন, সেখানে যদি কেউ মাঝখান থেকে টাকা মেরে দেয়, তাই বলে। ধন্যবাদ জনাব তোসাদ্দেক হোসেন খান। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন ট্যাক্সের কথা বলছি, বাংলাদেশে আমি বলছি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ট্যাক্স দেওয়ার প্রবণতা নেই। এই দেশে প্রায় 15 কোটি 16 কোটি মানুষ, কিন্তু ট্যাক্স দেয় 3 নম্বর আছে এমন লোকের সংখ্যা মাত্র 12 থেকে 13 লক্ষ। কেন এই বৈষম্য? কেন আমরা ট্যাক্স দিতে চাই না? হ্যাঁ, আসলে এখানে তো অন্য আরেকটা আলাপে যেতে হয়। ট্যাক্সের এখানে দুইটা ব্যাপার আছে। একটা হলো বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে দ্বৈত করের একটা ব্যাপার আছে, ডাবল ট্যাক্সেশনের ব্যাপার আছে। তো এটা একটা প্রবলেম। আচ্ছা, তো এই খাতগুলি চিহ্নিত করতে হবে যে দ্বৈত কর কেন হচ্ছে। একটা মানুষ ওই একবার ট্যাক্স দিয়েছে আবার ট্যাক্স দিবে, এটা মানুষ মেনে চায় না, এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। এন্ড নাম্বার 2 হচ্ছে যে আপনার ট্যাক্স দিতে গেলে কিছু 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 হয়রানি করবে, হয়রানির মধ্যে পড়তে হবে। 16 কোটি দেশের লোকের মধ্যে মাত্র 12 থেকে 13 লক্ষ মানুষ 3 নম্বর আছে, অর্থাৎ আমি যাদের বল ট্যাক্স দেয়, এটা কতখানি গ্রহণযোগ্য হয়? এটা গ্রহণযোগ্য না মোটেই। তো এটা আসলে ট্যাক্স বিভাগকে আরো দায়িত্বশীল হতে হবে, কিভাবে মানুষকে আরো করের আওতায় আনা যায়, সার্কেলটা বড় করা যায়। এই যে এখন যেমন বিভিন্ন কর মেলা হচ্ছে, তো কিছু কিন্তু বেড়েছে আগের তুলনায়। তবে মানুষের এই মানে অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে যে ট্যাক্স দিলে এই টাকাটা আপনার সরকার আপনার পেছনেই খরচ করবে। এই জিনিসটা মানুষকে যদি বোঝাতে পারি, তারপরে যে ট্যাক্সের এই যে এরকম ফেয়ারগুলি হচ্ছে এরকম করতে পারি, এরকম বিভিন্নভাবে জেলা লেভেলে জেলা চেম্বারসগুলির মাধ্যমে যদি আমরা এগুলি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি, অবশ্যই মানুষ ট্যাক্স দিতে চায়, কিন্তু হয়রানিটা কম হতে হবে। ট্যাক্স দিতে গেলে হয়রানি হয়, এরকম এই কথাটাই মানুষ বেশি বলে। মানুষ যাতে স্বপ্রণোদিত হয়ে ট্যাক্স দিতে পারে, এই ব্যবস্থা কর বিভাগকে করতে হবে। ধন্যবাদ জনাব রুস্তম আলী খান। আপনার কাছে আমরা জানার ছিল, আমরা এতক্ষণ ধরে যা বলছিলাম সবই ম্যাটেরিয়াল লস নিয়ে বলছিলাম, কিন্তু একজন মানুষ যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি পরিবহন শ্রমিকদের কথাই বলছি, যারা এই ধরনের অবরোধের সময় বা হরতালের সময় তাদের মানে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা গেছেন, যে আহত হচ্ছে, এইসব পরিবারকে যে সাহায্য সহযোগিতার কথা, সেই বিষয়ে কি কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা রেখেছেন কিনা আপনাদের? করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, জি, আমাদের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, বিশেষ করে সড়ক পরিবহন আমাদের সেতু মন্ত্রী ওয়াইদুল কাদের সাহেব এটা সতর্ক দৃষ্টি রাখছেন, এবং ইতিমধ্যেই তাদের লিস্ট নিয়ে অনেকেরই তারা অর্থ প্রদান করেছেন, এবং যারা এখনো পায় না তাদেরকেও করবেন, এটা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু একটা সাস্টেনেবল কোনো কিছু করা যায় কিনা? শুধু একবার টাকা দিলে তো হয়তো সে সমাধান হয় না, কিন্তু যে পরিবারের একমাত্র ব্যক্তির উপার্জন ক্ষম ছিলেন, সেই পরিবারের ব্যক্তি চলে যাওয়ার পর আসলে সেটা কিভাবে সম্ভব? এটা কি আসলে আদর্শ? এটার জন্য আমরাও জানি, বুঝি যে এটা স্থায়ীভাবে কোনো যদি কিছু করা যাইতো তার সেইটা ভালো। সেই জন্য ওই একটা ফান্ড করছে, যদিও সেটা বাস্তবায়ন হয়নি এখনো। গভর্নমেন্ট পাস করছে শ্রমিক কল্যাণ তহবিল, সেই কল্যাণ তহবিলের আইন পাস করছে, কিন্তু এখনো সেটা অ্যাক্টিভ হয় নাই। হ্যাঁ, তো সেইটা আমরা চাচ্ছি যে এই ধরনের যদি করা যেত, তাহলে আমরা মালিকরাও দেবো টাকা। মালিকরাও অনেক ইন্স্যুরেন্সের টাকা দেয়, এই যে এই টাকা কেউ পায় না, সেই থার্ড পার্টির টাকাটা তো আমরা দিই, সেই টাকাটা পায় না। আমরা এই টাকাটা ওখানে দিতাম, বা আরো বেশি করে বাড়াই দিতাম, যাতে শ্রমিকের কল্যাণে দেওয়া যেত। আমরা দিতে রাজি আছি। এই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি, এর কিছুদিন আগে যখন এরকম বার্ন ইউনিটে আমরা এফবিসিসিআই থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করলাম, কিছু সাহায্য সহযোগিতা করলাম, বাট এইবার আমরা চিন্তা করেছি যে আপনি যে কথাটা বললেন যে সাস্টেইনেবল কিছু করা যায় কিনা, লাস্ট বোর্ড মিটিংয়ে আমরা আলাপ করেছি যে না, এরকম কিছু করে দেওয়া যাতে ওই ফ্যামিলিটার মানে এরপরে তারা এটা কিছু একটা করে খেতে পারে। ইভেন আমরা এমন একজন বার্ন ইউনিট একজন মারা গেছে, তো আমরা তার ছেলেকে আমরা ফেডারেশনে আমরা অলরেডি চাকরি দিয়ে দিয়েছি আমরা। তো এই টাইপের, এটা তো একটা ফেডারেশন, তো এটা সবার করতে পারবে না, সরকারের সম্ভব না, সরকারের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। সরকারেরও আসলে লিমিটেশন আছে, তাদের কাছে তো টাকার অবারিত টাকা নেই, তাদেরও চিন্তা ভাবনা করে। তবে আমরা চাইবো যে একটা সমাধান হোক।
কিসের সমাধান? রাজনৈতিক সমাধান? অবশ্যই রাজনৈতিক সমাধান আমরা চাই। এই সমাধান কি আমরা দেখছি? আমরা চাই আসলে এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমরা ব্যবসায়ীরা চাই হ্যাঁ। যে আমরা একটা ব্যবসার জন্য একটা সুষ্ঠু পরিবেশ, আমরা আর কিছুই চাই না, সুষ্ঠু পরিবেশ। কারণ আপনার বাংলাদেশের ইকোনমির 85% এখন প্রাইভেট সেক্টর তাদের অবদান। এখন আপনার সারা ওয়ার্ল্ডে তো এখন ইকোনমিটাই রাজনীতি হয়ে গেছে। এটাই এখন তো আর ওইরকম ওই পলিটিক্সটা নাই। এখন আপনার যদি অর্থনীতিকে বাঁচিয়ে না রাখেন আপনার দেশ বাঁচবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই দাবি সবসময় আসলে মানুষ করে আসছেন, কিন্তু আমাদের রাজনীতির কারণেই আসলে অর্থনীতি বাধাগ্রস্ত হচ্ছে। এটা আমরা বিভিন্ন সময় আমাদের কার্যক্রম দেখতে পাচ্ছি। তারপর আমরা আশা করবো যে রাজনীতিবিদ যারা আছেন তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং এই হানাহানি থেকে সবাই বেরিয়ে আসবেন এবং সত্যিকার অর্থে এই সময় রাজনীতি কেমন হবে, কেমন নির্বাচন ব্যবস্থা হবে, এই নিয়ে আলোচনা যুক্ত করার সময় না। পৃথিবীর অন্য দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে, আমরা আসলে পিছিয়ে যাচ্ছি এখন। জনাব তোসাদ হোসেন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রুস্তম আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মধ্যে খতরগ্রস্তের মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।